আশ্চর্যজনকভাবে আবার সেই বাচ্চাটা খাটের নিচ থেকে বের হয় এবং এক দৌড়ে দরজা ভেদ করে বের হয়ে যায়। এইভাবে একের পর এক বাচ্চা খাটের নিচ থেকে বের হচ্ছে আর দরজার দিকে চলে যাচ্ছে। রিয়াজ ভয়ে জমে গেছে। তখনই রিয়াজের মনে হলো রুমের কোনায় একটা বিশাল কালো অভয়ব দাঁড়িয়ে আছে। রিয়াজ কালো অভয়বটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। এ ব্যতীত আর কোনো উপায়ও নেই। হাত পা নাড়ানোর মতো শক্তি রিয়াজের নেই। কালো অভয়বের পুরো শরীর কালো ধোয়ার মতো। সারা দেহে শুধু তার চোখ দুইটা দেখা যাচ্ছিল, যেটি জলজল করছে। রিয়াজ পুরো চেহারা স্পষ্ট দেখতে যাচ্ছে। তার আগেই সেই কালো অভয়ব সামনে আসতে লাগলো। রিয়াজ এবার দেখে সে বের হতে হতে তার দেহ মানুষের মতো হতে থাকে এবং অবশেষে খেয়াল করে এইটা সেই লোক যাকে রিয়াজ বিলের মাঝে দেখেছিল। চাদর গায়ে দেওয়া ওই লোকটা, যে এক দৌড়ে পালিয়ে গিয়েছিল। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, চাদর দিয়ে মুখটাও ঢেকে রাখা। রিয়াজ কিছু বুঝে ওঠার আগে লোকটা তার চাদর থেকে একটা মাথা বের করে আর চোখের পলকে লোকটা সেই কাটা মাথা রিয়াজের দিকে ছুঁড়ে মারে। রিয়াজ এবার সজোরে এক চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে যায়। নেই, চারপাশে সবকিছু ঠিক আছে, দরজা জানলা সবই খোলা, নেই কোনো বাচ্চা আর নেই কোনো লোক। রিয়াজ পেছন ঘুরে বালিশের দিকে তাকাই, বালিশেও কোনো রক্ত নেই, তবে সারা দেহ রিয়াজের ঘেমে একাকার। রিয়াজ তাড়াহুড়া করে পকেট থেকে ফোন বের করে আর ঘড়ির টাইম দেখার পর রিয়াজের যেন হুশ উড়ে যায়। সময় এখন বিকাল 5:42। কখন বিকেল হয়ে গেল? তার মানে কি সব স্বপ্ন ছিল? কিন্তু রিয়াজ এদিকে স্বপ্ন মানতে পারছে না। হুটহাট সব তার সামনেই হলো। এখানে অবিশ্বাস করার মতো কিছুই নেই। তবুও সময় বলে দিচ্ছে রিয়াজ ঘুমিয়েছে। এদিকে রিয়াজের চোখেও কোনো ঘুম নেই, যেন অনেক লম্বা একটা ঘুম সেরে উঠেছে। কোনো কুল কিনারা না পেয়ে রিয়াজ হতাশ হয়। কিন্তু তখনই রিয়াজের চোখ যায় তার পায়ের দিকে। রিয়াজের পায়ে একটা হাতের ছাপ, একটা বাচ্চার হাতের ছাপ, যেন কালি মেখে সে রিয়াজের পা ধরেছে। রিয়াজ আবারও চিন্তিত হতে লাগলো, যদি সব স্বপ্নই হয় তবে পায়ের এই হাতের ছাপ কিভাবে এলো? মাথাটা ঝিম ধরে যায় রিয়াজের। কিছুক্ষণ মাথা ধরে ভাবনা করতে থাকে সে। এমতো অবস্থায় রিয়াজের নাম্বারে কল আসে একটা। রিয়াজ মাথা তুলে ফোনে তাকাই, দেখে বসের কল। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে রিয়াজের বস বলল, একজন রোগীকে আনতে হবে, বেশি দূরে না, চলে আসো। কথাটা বলে বস কল কেটে দেয়। রিয়াজ বসা থেকে উঠে গামছা হাতে নাই, এরপর জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে চলে যায় ওয়াশরুমে। গায়ে প্রচুর ময়লা, গোসল দেওয়া জরুরি। সন্ধ্যার কিছুক্ষণ আগে রিয়াজ চলে আসে হাসপাতালে। চায়ের দোকানে আসতেই শাহরুখ খানকে দেখতে পাই। সে দৌড়ে এসে রিয়াজকে বলে, ভাই মাফ করে দেন, কালাম ভাই জানতে পারলে আমাকে প্রচুর বকবে। রিয়াজ ওর কথা শুনে বলে, কেন? হেল্পার এবার নরম স্বরে বলে, ভাই আমাকে ভাত দিয়ে আসতে বলেছিল, গিয়েছিলাম আপনার বাসায় দুপুরবেলা, কিন্তু দরজা এত জোরে জোরে পিটালাম, আপনার কোনো খবরই ছিল না। রাগে আমি চলে আসছি। আপনি কেমন ঘুম দিয়েছেন কে জানে। সিকিউরিটি রুমে চলেন, ভাত ওখানে আছে। কালাম ভাই যদি জিজ্ঞেস করে বলবেন যে আপনি দুপুরবেলা খেয়েছেন। রিয়াজ শাহরুখের কথা শুনে কিছুটা হাসে, এরপর কাঁধে হাত রেখে বলে, ঠিক আছে, আমারও প্রচুর ক্ষুধা লেগেছে, চলো। হেল্পার আর রিয়াজ চলে যায় সিকিউরিটি রুমে। রিয়াজ কাউকে বুঝতে না দিলেও ক্ষুধায় তার পেটেও যন্ত্রণা হচ্ছিল। এদিকে কালাম ভাই হামজা হুজুরের কাছে যান। এই হুজুর অনেক কিছুই জানেন। হামজা হুজুরের সাথে জিন আছে অনেক। এদিকটাতে বিশাল ক্ষমতার অধিকারী তিনি। তবে লোকমুখে শোনা যায় মানুষের ভালো করেন তিনি, খারাপ কিছুতেই কখনো সাই দেয়নি। কালাম সাহেবকে দেখে হামজা হুজুর একটু নড়ে চড়ে বসে। কালাম সাহেব ওনার সামনে গিয়ে বসতেই হামজা বললেন, যার জন্য এসেছিস সে তো শত্রু বানিয়ে নিয়েছে, ওর পেছনে 3টা দিন লেগে গেছে, রক্ষা কবচ ছাড়া ওকে ছাড়া উচিত হয়নি। কালাম সাহেব মাথা নিচু করে। কিছু বলার আগে হামজা আবার বলে, আমি জানি তুই সময় পাসনি, কিন্তু ওর পিছু নিয়ে আসলে হয়তো সে বেঁচে যেত। কালাম সাহেব এবার শান্ত স্বরে বলে, একটা উপায় দিন হুজুর, আপনি তো রিয়াজকে হেল্প করতে পারেন, ওই 3টা জিনকে ওর পিছু ছাড়ানোর কোনো উপায় কি নেই? হুজুর কিছুক্ষণ শান্ত থাকার পর বলে, আছে, আমি কিছুই না, আল্লাহর বাণীর কাজ করি, আর এতে আল্লাহর ইচ্ছায় সব হয়। ওই ছেলেটা সেদিন সূরা পাঠ করেছিল, যেটি তার জন্য রক্ষা কবচের কাজ করেছে, নয়তো অ্যাম্বুলেন্স নিয়ে আর আসতে হতো না, তার পথেই শেষ করে দিত। আমি একটা রক্ষা কবচ দিচ্ছি, এইটা ওর হাতে বা গলায় বেঁধে দিস, আর বাকি জিনদের জব্দ করার চেষ্টা করতেছি আমি। হামজার কথা শুনে কালাম সাহেব কিছুটা খুশি হন। হামজা তার ব্যাগ থেকে একটা তাবিজ কালাম সাহেবের হাতে দেয়, এরপর বলে, আমার এতিমখানা একটা ছাগল দিস, যা। কালাম সাহেব হামজাকে সালাম দিয়ে বের হয়ে যায় হামজার বাসা থেকে। এদিকে রিয়াজ খাবার খেয়ে একটু শান্ত হয়। হেল্পার রিয়াজকে বলে, শান্তি তো এইবার। রিয়াজ একটা ঢোক গিলে ধীরস্বরে বলে, ভাত খাবার পর একটা চা আর সিগারেট না খেলে চলে? হেল্পার রিয়াজের কথা শুনে টিফিন বক্সটা গোছাতে লাগলো আর বলতে লাগলো, এটির জন্য আপনার ভাত খেতে হয় নাকি? সব সময় তো চা আর সিগারেট লাগে আপনার। চলুন বাইরে দোকানে যাই,
সিকিউরিটি রুম ছেড়ে রিয়াজ আর হেল্পার বাহিরে আসে। চায়ের দোকানটায় বসার সময় রিয়াজ দেখে অনেকগুলা ড্রাইভার এখানে, ওরা দিনে ডিউটি করে। রিয়াজ সবার সাথে পরিচিত হয়ে চা আর সিগারেট খাওয়ায় ব্যস্ত। সব ড্রাইভাররা মিলে এক একজন এক একটা কথা বলে যাচ্ছে, কেউ হাসাচ্ছে, কেউ পার্সোনাল কথা শেয়ার করছে। রিয়াজ মনোযোগ দিয়ে তাদের কথাগুলা শুনে যাচ্ছে। তখনই রিয়াজের ফোনে কল আসে তার ভাবির। রিয়াজ চায়ের কাপ হাতে রেখে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভাবি কান্না করতে করতে বলতে শুরু করে, আমার ছেলেটা তাহলে বড় হয়ে গেছে, কাজে এতই ব্যস্ত হলো, ভাই আর ভাবিকে ভুলেই গেছে। রিয়াজ ভাবির কণ্ঠ শুনতেই চোখ ভিজিয়ে দেয়। এরপর নরম স্বরে রিয়াজ ভাবিকে বলে, না ভাবি, ধারের টাকাটা জোগাড় করতে কাজে মন দিয়েছি বেশি, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি টাকা ম্যানেজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি টাকা ম্যানেজ হয়ে যাবে। রিয়াজের কথা এবার ভাবি বলে, সাবধানে কাজ করিস। এরপর আর কি, বাজে আড্ডা না দেওয়া ইত্যাদি জ্ঞান দিতে শুরু করলো। রিয়াজ ভাবির কথা শোনার মধ্যে হঠাৎ কান চলে যায় সামনে একজনের কথাই, অর্থাৎ যে ড্রাইভাররা বসে বসে আড্ডা দিচ্ছে তাদের মধ্যে একজন বলে, সেই কালো চাদর গায়ে দেওয়া লোকটা ভয়ঙ্কর বটে। রিয়াজের কথা শোনা মাত্রই ভাবিকে বলল, ভাবি আমি তোমাকে পরে কল দিচ্ছি। কলটা কেটে রিয়াজ মনোযোগ দেয় সামনে ড্রাইভারের কথাই। সামনে ড্রাইভার বলতে থাকে, অ্যাম্বুলেন্স ড্রাইভারদের মানুষ কি মনে করে কে জানে, আমাদের লাইফটা কতটা ভয়ঙ্কর সেটি তো আমরাই জানি। পরশু আমার ব্রেকআপ হলো, প্রেমিকা বলে অ্যাম্বুলেন্সের চাকরি ছেড়ে অন্য কিছু করতাম, আমি মতামত দেইনি, তাই ব্রেকআপ। এই মেয়ে মানুষগুলা কি বুঝবে আমাদের জীবন কেমন, শখে তো আর আমরা লাশ নিয়ে দৌড়াই না, নিজের খরচ আর ভবিষ্যতের জন্য কামাই করা লাগে। অন্য স্থানে আজকাল চাকরির সুযোগই বা কই, এত প্যারার মাঝে আবার এই জিনভূত। এইটুকু বলতেই সবাই হুড়হুড় করে হেসে ওঠে। সবার সাথে রিয়াজও হেসে উঠলো, অথচ রিয়াজ জানেই না সে কেন হাসছে, তাল মিলানো আর কি। কিছুক্ষণ হাসার পর সেই ড্রাইভার আবার বলে, কালো চাদর পরা ব্যক্তিটি বহুদিন জ্বালাইছে, একদিন তো গভীর রাতে আমার রুমে এসে গেছে, গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল, কিভাবে যেন আল্লাহর রহমতে বেঁচে গেছি সেদিন। যত দোয়া জানি সব পড়েছি, শেষমেশ কালাম সাহেবের দেওয়া তাবিজটা হাতে পড়ে পিছু ছেড়েছে সে, কিন্তু লাভ কি, লাশ তো ওড়াচুরি করতেই চাই। এইটুকু বলতে রিয়াজ আচমকা সেই ড্রাইভারকে প্রশ্ন করে, লাশ চুরি করতে চাই মানে? সবাই রিয়াজের প্রশ্ন শুনে রিয়াজের দিকে তাকাই। রিয়াজ সবার চাহনি রেখে বলে, এইভাবে তাকানোর কি আছে, আমি নতুন, জানাটা জরুরি। রিয়াজের কথা শুনে ওই ড্রাইভার আবার বলে, কেন তুমি আগে কোথাও জব করনি? ওর কথা শুনে রিয়াজ একটু নড়ে চড়ে বসে বলে, না, এই জন্যই তো জিজ্ঞেস করলাম। রিয়াজের কথাই এবার ড্রাইভার বলে, এই জন্যই কালাম ভাইকে দেখি না, উনি নিশ্চয়ই হামজা হুজুরের কাছে গেছে রক্ষা কবচ আনতে। যাই হোক, শুনো, অ্যাম্বুলেন্স থেকে রাতে লাশ চুরি ওরাই করে, যারা লাশের অপেক্ষায় থাকে তাদের চোখ থাকে আমাদের অ্যাম্বুলেন্সের উপর। শুধু অ্যাম্বুলেন্স না, বিভিন্ন মাছের গাড়ি, গরুর গাড়ি ইত্যাদি, এইসব গাড়ি রাতে যখন চলে তখন পরিবেশ স্বাভাবিক থাকলেও ওরা স্বাভাবিক থাকে না। ভয় হোক কিংবা আক্রমণ, যে কোনো একটাতে ওরা লাশ চুরি করতেই চাই। আর রক্ষা কবচ শুধু তোমাকে রক্ষা করবে, কিন্তু তোমার রক্ষা করতে হবে লাশকে। যদিও এসব সবসময় হয় না, ওদের রাস্তায় যখনই পড়ে যাবা তখনই ওরা ধরবে, এদিকটা থেকে সাবধান। ড্রাইভারের কথা শুনে রিয়াজ পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, আপনারা কি করেন যখন তারা লাশ নিতে আসে? রিয়াজের কথা শুনে পাশের আরেকজন বলে, ফোকাস শুধু রাস্তায় রাখি, মনে মনে যত দোয়া আছে তা উচ্চারণ করি, পথে যত বাধাই আসুক কোনোটাই পরোয়া না করে এগিয়ে যেতে হবে। ড্রাইভারের কথা শেষ করতেই সেখানে উপস্থিত হয় কালাম ভাই। কালাম ভাইকে দেখে সব ড্রাইভার দাঁড়িয়ে যায়, যেহেতু সবাই উনাকে বড় ভাইয়ের মতো জানে তাই সম্মানের দিকটা উচ্চতর। তিনি এসে রিয়াজের গলায় সেই রক্ষা কবচ পরিয়ে দেয়। রিয়াজ কিছু বলার আগেই কালাম ভাই বলে, সাবধানে ডিউটি করো, আমি বাসায় যাচ্ছি, যত যাই হোক আল্লাহকে স্মরণ করবা। সাধারণ জনগণ জানে না আমাদের লাইফে আসলে কি কি হয়, যদি তারা শুনে তবে মনে করবে এটি শুধুমাত্র বানানো গল্প, তাই এসব কারো কাছে শেয়ারও করবে না, না হলে হাসির পাত্র হয়ে যাবে। যত কিছুই হোক নিজের ভেতরে রাখবা, আমি যাই, সকালে দেখা হবে। কালাম সাহেব কথাটা বলে স্থান ত্যাগ করে। সেদিন থেকে শুরু হয় রিয়াজের কাজ, রোগী নেওয়া আনা সবকিছু সব ঠিকঠাক চলছিল। রিয়াজও এই অ্যাম্বুলেন্স ড্রাইভিং পেশাটাকে আপন করে নাই। বকুল ভাইয়ের টাকাটাও শোধ হয়ে যায় অনেক আগে, ব্যাপারটা ছিল এখানে অন্য কিছু। বকুল ভাই আর রিয়াজের ভাবির প্ল্যান ছিল সব। বকুল ভাই অনেক আগেই টাকা দিয়ে দিয়েছে তার মালিককে, শুধুমাত্র রিয়াজকে টাকা চেনানোর জন্য বাড়িতে এসে চিল্লাচিল্লি করত। কিন্তু মুদি দোকানদারের ব্যবহার ছিল ভিন্ন, সে ইচ্ছাকৃত রিয়াজের ভাবিকে হ্যারাসমেন্ট করেছে। তবে যা হয়েছে ভালোই হয়েছে, এই সুযোগে রিয়াজ কর্মজীবনে ফিরেছে। বেতনের টাকা অগ্রিম নিয়ে সাথে কালাম ভাই কিছু দিয়ে বকুল ভাইয়ের টাকা শোধ করে দেয়। বাড়িতেও রিয়াজের স্যালারির অংশ পাঠাচ্ছে, পাশাপাশি কালাম ভাইয়ের টাকাটাও ধীরে ধীরে শোধ করে দিচ্ছিল। রিয়াজের ভাইও অনেক অসুস্থ, ওনার সব খরচ চলে এখন রিয়াজের টাকাই। রিয়াজের ভাবি এখন কারো বাসায় কাজ করতে যায় না,
মাসে যে 20,000 টাকা দেয় তা দিয়ে সংসার দৌড়ে চলে। শহরে থাকা খাওয়া চলে রিয়াজের কালাম ভাইয়ের সাথে। অর্থাৎ সবকিছুই স্বাভাবিক হয়ে ওঠে মাত্র 4 মাসের মধ্যে। সব ঠিকঠাক চলছিল। লাশ নিয়ে চলাফেরা করতেও রিয়াজের কোনো সমস্যা হয় না, যেন ব্যাপারটা নর্মাল হয়ে গেছে। কিন্তু সময় একরকম থাকেই বা কই, এক সময়টা ঠিকই ভয়ঙ্কর হয়ে যায়। 6 মাস পর একটা লাশ নিয়ে নেত্রকোনা যাত্রা করেছে রিয়াজ। পেছনে লাশের পরিবার রয়েছে, আর পাশের বক্সে রয়েছে লাশ। গত 2 মাস ধরে ছেলেটা ভর্তি হাসপাতালে। 2 মাস পর ক্যান্সারে মারা যায়, তাই দাফন করার জন্য তাকে দেশের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। শহর থেকে বেরিয়ে রিয়াজ নেত্রকোনার উদ্দেশ্যে রওনা করে। গাজীপুর পার করে আগে রিয়াজকে যেতে হবে ময়মনসিংহ, ওখান থেকে নেত্রকোনা তেরিবাজার যেতে হবে। অর্থাৎ শহরটা লম্বা। লাশ নিয়ে বের হয়েছে সন্ধ্যার দিকে। যেতে যেতে পরের দিন সকাল হবে। গাজীপুর ছেড়ে যখন রিয়াজ ভালুকা রোডে অ্যাম্বুলেন্স ঢুকাই, ততক্ষণে হয়ে যায় গভীর রাত। অর্থাৎ রাত প্রায় 12টা 23। যদিও এই সময়টা আমাদের জন্য সামান্য, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারদের কাছে রাত 8টার পরেই গভীর রাত, যেটা শুরু হয় ভয়ের অনুভূতি নিয়ে। ভালুকা রোডে রিয়াজ অ্যাম্বুলেন্স চালিয়ে যাওয়ার সময় আচমকা রিয়াজের মনে হলো অ্যাম্বুলেন্সের ছাদে ধপাস করে কিছু একটা পড়েছে। এত জোরে শব্দ হয়েছে যেন বড় কোনো পাথর পড়লো। এদিকে লাশের পরিবার তাকিয়ে আছে রিয়াজের দিকে। রিয়াজ তাড়াহুড়া করে গ্লাস আটকে দেয়। এরপর একটা সিগারেট ধরিয়ে সবার উদ্দেশ্যে বলে, যত কিছুই হয়ে যাক আপনারা কেউ নড়বেন না, আর না করবেন চিল্লাচিল্লি, শুধু দোয়া পড়তে থাকুন। রিয়াজের কথা শুনে লাশের পরিবার বিষয়টা বুঝে নেয়। রিয়াজের কথা মতো সবাই দোয়া দরুদ পড়তে শুরু করে। এদিকে অন্ধকার ভেদ করে শুধু অ্যাম্বুলেন্সের লাইটের আলো রোডে, চারপাশে বড় বড় গাছ। রোডটা দেখতেও ভৌতিক মনে হয়। আশেপাশে ঘরবাড়ি আছে কিনা সেটিরও কোনো হুদিশ নেই। দুই পাশের গাছপালা এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন রাস্তা পাহারা দিচ্ছে তারা। গাছের ডালগুলাও হেলে আছে রাস্তার উপর, অর্থাৎ গেটের মতো ডান পাশের ডাল এবং বাম পাশের ডাল রাস্তার উপর সাজানো। রিয়াজের কপাল বেয়ে ঘাম বের হতে থাকে। তবুও মনে সাহস রেখে রিয়াজ এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই রিয়াজের চোখ আটকে যায় সামনে একটা গাছের ডালে। অর্থাৎ রাস্তার পাশের গাছ থেকে যে ডালগুলা রাস্তার দিকে ঝুলে আছে, সেই গাছের ডালে একটা কালো কুসকুসে মানুষ ঝুলে আছে। রিয়াজ সেদিকটা দেখতেই চোখ আবার নামিয়ে রাস্তার দিকে নিয়ে আসে। যেটুকু দেখেছে সেটুকু খুবই স্পষ্ট ছিল। কালো মানুষটার পুরো শরীর কালো, মুখটা যেন বিশ্রী চেহারার বাদরের মতো, আর চোখ দুইটা পুরো লাল। রিয়াজের ভিতর কম্পন শুরু হয়। অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে রিয়াজ এগিয়ে যেতে থাকে। আরো কিছু দূর যাবার পর রিয়াজের চোখ আটকে যায় রাস্তার মাঝে। প্রায় অনেকটা দূরে রাস্তার মাঝে সাদা কিছু একটা দেখা যাচ্ছে। অ্যাম্বুলেন্সের আলোতে সাদা বস্তুটা বোঝা গেলেও আসলে সেটি কি তা জানে না রিয়াজ। সাদা বস্তুটার দিকে তাকাতে তাকাতে একটা সময় অ্যাম্বুলেন্স সেই সাদা বস্তুটার কাছে চলে আসে। হ্যাঁ, ভুল ভাবেননি, দাফনের কাপড় পরা একটা লাশ রাস্তার ঠিক মাঝে পড়ে আছে, আর লাশের পাশে রয়েছে একটা পরিবার। রিয়াজ ভালোভাবে খেয়াল করে দেখে এইটা সেই পরিবার যারা রিয়াজের অ্যাম্বুলেন্সে আছে। পেছন থেকে তারা রাস্তার মাঝে এলো কিভাবে? কনফিউজ হয়ে রিয়াজ হুট করে পেছনে তাকায়। রিয়াজ এবার অ্যাম্বুলেন্সের গতি আরো জোরে বাড়িয়ে সেই লাশ আর পরিবারের উপর উঠিয়ে দেয়। কিন্তু এতে যেন তুফান আরো বেড়ে গেল। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা লাশটি বক্সের ভেতর থেকে নড়াচড়া শুরু করেছে। লাশের পরিবার নিজেদের মৃত ছেলেকে বক্সে নড়াচড়া করতে দেখে ভয়ে চিৎকার শুরু করে। এদিকে লাশটি যেন বক্স ভেঙে বেরিয়ে আসবে এখন। রিয়াজ তার গলার রক্ষা কবচ চেক করে নেয়, সেটি ঠিকঠাক আছে। এদিকে অ্যাম্বুলেন্সে থাকা বক্সটা লাফালাফি শুরু করেছে। লাশের পরিবার ভয় আতঙ্কিত হয়ে চিৎকার লাগাচ্ছে তো লাগাচ্ছে। রিয়াজ অ্যাম্বুলেন্সের গতি আরো বাড়িয়ে দেয়। রাস্তার মাঝে বুলেট গতিতে অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছে। চারপাশে সাই সাই বাতাস বয়ে যাচ্ছে। এই জঙ্গলের মতো রাস্তাটাও যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে। দুই পাশের গাছগুলা যেন নিজে থেকে হেলে পড়ে যাচ্ছে রাস্তায়। কিন্তু বাহিরে যা হবার হোক, গাড়ির ভেতরে যে বক্সটা লাফাচ্ছে, মূল ভয় সেখানে। লাশ কি উঠে যাবে? মুখে সিগারেট আর মাথায় ক্যাপ। রাস্তার ওপর কড়া নজরে অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছে রিয়াজ। পেছনে সবাই আল্লাহকে ডাকতে লাগলো, আর বক্স তো তার মতো লাফালাফি করেই যাচ্ছে। রিয়াজ অ্যাম্বুলেন্স চলন্ত অবস্থায় রাস্তায় খেয়াল করে দেখে রাস্তার দুই পাশে কয়েক হাজার চোখ দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে হাজারটা চোখ জ্বলজ্বল করছে। চোখগুলো একবার জ্বলছে আবার বন্ধ হচ্ছে, তা যেন স্পষ্ট। রিয়াজের কপাল বেয়ে এবার ঘাম বের হতে লাগলো। এ তো ভৌতিক শহরে চলে আসার মতো দৃশ্য। তবে যত কিছুই হয়ে যাক, রিয়াজ অ্যাম্বুলেন্সের গতি থামাচ্ছে না। আরো কিছু দূর যাবার পর এবার অ্যাম্বুলেন্সের ছাদে কিছু একটা পড়ার শব্দ। সেটি পড়ার সাথে সাথে পুরো অ্যাম্বুলেন্স যেন নড়ে উঠল। রিয়াজ এই নড়ায় কন্ট্রোল হারাতে যাচ্ছিল। কিন্তু এতে যেন রিয়াজের কোনো ক্ষতি হচ্ছে না। আরো কিছু দূর যাবার পর এবার অ্যাম্বুলেন্সের ছাদে কিছু একটা পড়ার শব্দ। সেটি পড়ার সাথে সাথে পুরো অ্যাম্বুলেন্স যেন নড়ে উঠল। রিয়াজ এই নড়ায় কন্ট্রোল হারাতে যাচ্ছিল।
কিন্তু বহু কষ্টে আবার অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণে নিয়ে আসে। নিয়ন্ত্রণে এনে রিয়াজ এবার লুকিং গ্লাসে তাকাই, আর তাতে যে দৃশ্য দেখে রিয়াজ, তা হাড় হিম করে দেওয়ার মতো। পেছন থেকে কয়েক হাজার চোখ তেড়ে আসছে। অন্ধকারে তাদের দেহ দেখা না গেলেও জন্তুর মতো তারা লাফিয়ে আসছে, তা বোঝা যাচ্ছে স্পষ্ট। অর্থাৎ রাস্তার দুই পাশে যে চোখগুলা দেখা যায়, তারা অ্যাম্বুলেন্সের পিছু নিয়েছে। ভয়ে রিয়াজ জমে যাবার উপক্রম। আর তখনই লাশের বক্স থেকে একটা কার্ড ভেঙে যায়। লাশের পরিবার একটা কার্ড ভাঙতে দেখে ভয়ে দেয় চিৎকার। কার্ড ভাঙার স্থান দিয়ে রক্ত বের হচ্ছে, যেন ভেতরের লাশটা নড়াচড়া করতে করতে দেহ ছিঁড়ে ফেলেছে। লাশের পরিবার চিৎকার দিয়ে ব্যাপারটা রিয়াজকে জানায়। রিয়াজ মনোবল ঠিক রেখে লাশের পরিবারকে বলে, চিন্তা করবেন না, আর অল্প একটু গেলেই আমরা গ্রামে প্রবেশ করব। রিয়াজের কথায় সান্ত্বনা নিয়ে লাশের পরিবার আবার দোয়া কালাম পড়তে থাকে। রিয়াজ এবার চিৎকার দিয়ে বলতে শুরু করে, লাশের ওপর চাপ দিয়ে রাখুন, যাতে লাশ বের হতে না পারে। রিয়াজের কথা মতো লাশের বাবা তার নিজের ছেলের উপর চাপ দেয়, অর্থাৎ বক্সের ঢাকনার উপর। ভয়ের মাত্রা যদি এখানেই শেষ হতো তবে হয়তো ভালো হতো, কিন্তু ভয় তো মাত্র শুরু। রিয়াজ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করেনি, উল্টো গতি বাড়িয়ে এগিয়ে যায়। একটা সময় রিয়াজ দেখে অ্যাম্বুলেন্সের লাইট ছাড়াও রাস্তার উপর কিছু আলো দেখা যাচ্ছে। তখনই লাশের পরিবার চিৎকার দিয়ে বলে, ড্রাইভার সাহেব, এগুলো কি? রিয়াজ তাদের কথা শুনে পাশে তাকাই। এইবার দেখে কালো কুসকুসে কিছু মানুষ, যাদের চোখ জ্বলজ্বল করছে। এরা দেখতে তো মানুষের মতো, কিন্তু অ্যাম্বুলেন্সের সাথে গতি মিলিয়ে জানোয়ারের মতো দৌড়াচ্ছে। ধীরে ধীরে পুরো রাস্তা এবার হয়ে যায় সাদা। এই কালো কুসকুসে মানুষগুলোর চোখের আলোতে চারপাশে আলো সৃষ্টি হয়, তাও একটা দুইটা না, হাজার হাজার অভয়ব অ্যাম্বুলেন্সের সাথে দৌড়াচ্ছে। অ্যাম্বুলেন্সের লাইট যদি রিয়াজ বন্ধ করে দেয়, তবুও রাস্তায় স্পষ্ট দেখা যাবে। এক কথায় অ্যাম্বুলেন্সের লাইটের চেয়ে বেশি আলো হচ্ছে তাদের চোখ থেকে। এদিকে অ্যাম্বুলেন্সে তো লাশের বক্স লাফিয়েই যাচ্ছে। রিয়াজ আল্লাহর নাম নিয়ে এগিয়ে যায়, তবুও অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করেনি। বহু কষ্টে সেই গাছের জঙ্গল পেরিয়ে রিয়াজ একটা গ্রামের রাস্তায় অ্যাম্বুলেন্স নিয়ে আসে। গ্রামের রাস্তায় অ্যাম্বুলেন্স প্রবেশ করাতেই হুট করে সব আলো বন্ধ হয়ে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে লাশের বক্সটাও নড়াচড়া বন্ধ করে দেয়। নিমেষে হয়ে যায় পরিবেশ শান্ত। রিয়াজ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে অ্যাম্বুলেন্স আরো জোরে চালাতে থাকে। প্রায় 10-12 কিলো, মানে অনেক দূর গিয়ে রিয়াজ একটা দোকান দেখতে পাই। গ্রামের রাস্তার পাশে একটা দোকান। অনেকক্ষণ কোনো আলো দেখতে পাইনি, কিন্তু এই দোকানের সামনে একটা বড় লাইট জ্বলছে। রিয়াজের দম বন্ধ হয়ে যাচ্ছিল। দেহের আঘাতের চেয়ে এই মনের আঘাত মারাত্মক। রিয়াজ দোকানের সামনে গিয়ে অ্যাম্বুলেন্স ব্রেক করে। পাশে তাকিয়ে দেখে শাহরুখ খান জ্ঞান হারিয়ে পড়ে আছে। ভয়ের দৃশ্য দেখে হয়তো জ্ঞান হারিয়েছে, তাই এতক্ষণ কোনো আলাপ পাওয়া যায়নি। রিয়াজ সিটের পাশ থেকে হাতুড়ি নিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়। লাশের দেহ থেকে প্রচুর রক্ত যাচ্ছে। হাতুড়ি নিয়ে রিয়াজ পিছনে আসে। এরপর অ্যাম্বুলেন্সের ঢাকনা খুলে লাশের পরিবারকে বলে, নামুন, বক্সটা মেরামত করতে হবে, নয়তো আবার লাশ লাফিয়ে উঠলে ঝামেলা। লাশের পরিবার নিজেদের ছেলেকে এখন ভয় পাচ্ছিল। তারা অ্যাম্বুলেন্স থেকে নেমে যায়। ওদের নামিয়ে রিয়াজ নিজে অ্যাম্বুলেন্সে প্রবেশ করে। লাশের বক্সের ঢাকনা প্রায় খুলে যাচ্ছিল। সব পেরেক বেরিয়ে নিচে পড়ে আছে। লাশের বাবা চাপ দিয়ে ধরায় হয়তো ঢাকনা খোলেনি। রিয়াজ বক্স থেকে ঢাকনাটা সরিয়ে বক্সে তাকাই। বক্সে রিয়াজের চোখ যেতেই রিয়াজ হিমশিম খেয়ে গেল। দাফনের কাপড় পুরো ভিজে লাল হয়ে গেছে। মাথার সাইডে দেওয়া বাঁধনটাও খোলা। রিয়াজ বাঁধন আটকানোর জন্য যখনই লাশের মাথার উপর হাত রাখে, তখন আবার রিয়াজের গা শিউরে ওঠে। মাথার স্থানে লাশের মাথা নেই। হিমশিম খেয়ে রিয়াজ দ্রুত দাফনের কাপড় সরাই, আর দেখে লাশের পুরো মাথাটা কেউ খেয়ে ফেলেছে। রিয়াজের যেন এবার বমি চলে আসবে। বক্সের ভেতরে ওরা লাশ খেয়ে গেছে, তার মানে লাশ লাফায়নি। অদৃশ্য তারা বক্সের ভেতরে লাশ খাচ্ছিল। দ্রুত রিয়াজ দাফনের কাপড় আটকাতে যাবে, তখনই রিয়াজের মনে হলো অ্যাম্বুলেন্সের পিছে কিছু রয়েছে। রিয়াজ হুট করে মাথা ঘুরিয়ে যা দেখে, তা দেখে পুরো দেহ তার শীতল হয়ে যায়। রিয়াজ দেখে লাশের বক্সের ভেতরে একটা কালো আলো জ্বলছে। লাশের বক্সের ভেতরে লাশ লাফিয়ে উঠেছে। রিয়াজ দ্রুত দাফনের কাপড় আটকাতে যাবে, তখনই রিয়াজের মনে হলো অ্যাম্বুলেন্সের পিছে কিছু রয়েছে। রিয়াজ হুট করে মাথা ঘুরিয়ে যা দেখে, তা দেখে পুরো দেহ তার শীতল হয়ে যায়।
লাশের পরিবার রিয়াজের দিকে তাকিয়ে আছে। সবার চোখে পানি, তারা নীরব কান্না করছে। কিন্তু তাদের পেছনে অর্থাৎ 50 হাত দূরে কিছু চোখ দেখা যাচ্ছে। রিয়াজ ভালোভাবে খেয়াল করে দেখে প্রায় 4 জোড়া চোখ জলে আবার বন্ধ হয়ে যায়। এরপর 2 জোড়া চোখ জলে আবার বন্ধ হয়ে যায়। তারপর 10 জোড়া চোখ জ্বলে আবার বন্ধ হয়ে যায়। রিয়াজের এইবার শিরদাঁড়া দিয়ে ভয়ের শীতলতা বয়ে যেতে লাগলো। ওরা এখানেও চলে এসেছে। পেছনে তাকিয়ে দেখুন, একজোড়া চোখ দেখা যাচ্ছে। রিয়াজ ভালোভাবে খেয়াল করে দেখে প্রথমে 4 জোড়া চোখ জলে আবার বন্ধ হয়ে যায়। এরপর 2 জোড়া চোখ জলে আবার বন্ধ হয়ে যায়। তারপর 10 জোড়া চোখ জলে আবার বন্ধ হয়ে যায়। রিয়াজের এবার শিরদাঁড়া দিয়ে ভয়ের শীতলতা বেয়ে যেতে লাগলো। ওরা এখানেও চলে এসেছে। ভয়ে রিয়াজ দ্রুত অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে লাশের পরিবারকে ভেতরে যেতে বলে। আচমকা চেঁচামেচি হওয়ায় সেই চোখ জ্বলা অভয়বগুলা তেড়ে আসতে লাগলো। রিয়াজ লাশের পরিবারকে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে পেছনের ঢাকনা আটকে দেয়। এরপর গলা থেকে রক্ষা কবচ খুলে অভয়বদের সম্মুখে তুলে ধরে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। রিয়াজ চোখ বন্ধ করে এবার চিৎকার দিয়ে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে বারবার রিয়াজ সূরা ইখলাস পাঠ শুরু করে। এদিকে চোখ জ্বলা অভয়বগুলার চিৎকার ভেসে আসে রিয়াজের কানে। রিয়াজ যতটুকু বুঝতে পারে ওদের চিৎকার চিকুন স্বরের, কিচিমিচি করে তাদের চিৎকার যেন সুইয়ের মতো কানে ঢুকে যাচ্ছে। রিয়াজ তবুও মনোবল গাঢ় রেখে বলে যাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে বারবার সূরা ইখলাস পাঠ শুরু করে এবং আচমকা রিয়াজ ওদের চিৎকার আর শুনতে পায় না। চারপাশে শুনশান উপলব্ধি করতে পারলেও রিয়াজ চোখ বন্ধ করে সূরা পড়ে যাচ্ছে। তবে এইবার ধীরে ধীরে কিছুক্ষণ পর রিয়াজ চোখ খোলে আর দেখে ওর সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। রিয়াজ ওনার চেহারার দিকে তাকিয়ে দেখে কোনো হুজুর হবে। তার পরনে সাদা বড় দাড়ি আর সাদা পাঞ্জাবি। লোকটা রিয়াজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভয় নেই বাচ্চা, ওরা চলে গেছে। রিয়াজ এখনো সেই রক্ষা কবচ হাতে রেখে হাত লম্বা করে আছে। বিব্রত হয়ে রিয়াজ হাতটা নামিয়ে সে বৃদ্ধকে বলে, আপনি কে আর ওরা কোথায় গেছে? আপনি দাঁড়িয়েছেন? রিয়াজের কথা শুনে বৃদ্ধ লোকটা আবার হেসে বলে, আমি পাশের মসজিদের ইমাম। দোকানটার পেছনেই আমার বাসা। তোমার চিৎকার শুনে বেরিয়ে এলাম আর এসে দেখি এই অবস্থা, তাই আমিও কিছু সূরা পাঠ করে ওদের তাড়ালাম। রব তোমার দোয়া কবুল করে ওদের আটকে দিয়েছে। লোকটার কথাগুলো রিয়াজের মন ছুঁয়ে যাচ্ছিল। অনেক মিষ্টি কণ্ঠ উনার, কথাগুলো একদম শান্ত। রিয়াজ উনাকে দেখে এবার সাহস পায় কিছুটা, তাই উনাকে সবটা বলে। বৃদ্ধ রিয়াজের কথা শুনে বলে, এই নাও পানির বোতলটা। কথাটা বলে তিনি রিয়াজের দিকে একটা পানির বোতল এগিয়ে দেয়। রিয়াজ বোতলটা হাতে নিয়ে বলে, কি এইটা? বৃদ্ধ আবারও মুচকি হেসে বলতে লাগলো, এই বোতলের পানি পবিত্র। তুমি অ্যাম্বুলেন্স নিয়ে সামনে যত এগিয়ে যাবে তত বিপদ আসতে পারে, তাই এই বোতল থেকে কিছু পানি অ্যাম্বুলেন্সে ছিটিয়ে দাও, বাকি পানি তোমার কাছে রেখে দাও, কাজে দিবে তোমার। রিয়াজ ওনার কথা শুনে খুশি হয় বেশ। বৃদ্ধ আবার রিয়াজকে উদ্দেশ্য করে বলে, আমার তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আল্লাহর নাম নিয়ে যাও তুমি, ইনশাআল্লাহ রব চাইলে আবার দেখা হবে। রিয়াজ ওনাকে এবার একটা সালাম দেয়। হুজুর সালামের উত্তর দিয়ে চলে যায় দোকানের পেছনে, অর্থাৎ ওনার বাড়িতে। এরপর আর দেরি না করে রিয়াজ অ্যাম্বুলেন্সের চারপাশে সেই পানি ছিটিয়ে দেয়। পানি বেশি খরচ না হলেও রিয়াজ যখন পানি ছিটাচ্ছিল তখন একটা মিষ্টি ঘ্রাণ সেই পানি থেকে আসছিল। সুঘ্রাণটা এতটাই মিষ্টি ছিল যে যা যে কারো মন ছুঁয়ে দিবে, যেন কোনো দামি একটা পারফিউম। রিয়াজ হাসি খুশি এবার অ্যাম্বুলেন্সে যায়। এরপর বোতলটা সিটের পাশে রেখে রওনা করে ময়মনসিং, এরপর নেত্রকোনা তেরিবাজার। চারপাশ শান্তশিষ্ট, শীতল বাতাসের মাঝে রিয়াজ তার অ্যাম্বুলেন্স এগিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ির বাহিরে যে পানি ছিটিয়েছিল সেটি সুঘ্রাণ যেন পুরো অ্যাম্বুলেন্সে ভরে যায়। রিয়াজ সেই সুগন্ধ উপভোগ করতে করতে পৌঁছে যায় ময়মনসিং। এরপর ডান পাশে মোড় ঘুরে রওনা করে নেত্রকোনা।
নেত্রকোনা রোডে প্রবেশ করতেই হয়ে যায় ফজরের আজান। রিয়াজ আর একটি সিগারেট ধরিয়ে তার রাস্তা শেষ করায় ব্যস্ত। সকাল 9টা। রিয়াজ তেরিবাজার এসে নবীন বাড়িতে প্রবেশ করে। অর্থাৎ যে লাশ নিয়ে রিয়াজ এসেছে সেটি নবীন বাড়ির একটা ছেলে। গাড়ি থেকে নেমে রিয়াজ পেছনের ঢাকনা খোলে। লাশের পরিবার সবাই বের হয় অ্যাম্বুলেন্স থেকে। এদিকে বাড়ির মানুষজন এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। রিয়াজ সামনে গিয়ে হেল্পারকে কয়েকটা ডাক দিতে থাকে। এই শাহরুখ, শাহরুখ ওঠ, চলে এসেছি। রিয়াজের ডাকাডাকিতে হেল্পার ঘুম থেকে লাফিয়ে ওঠে। চারপাশে তাকিয়ে দেখে একটা বাড়িতে তাদের অ্যাম্বুলেন্স। অর্থাৎ কখন এলো আর কখন সকাল হলো কিছুই জানে না সে। ঘুম থেকে উঠে আলাভোলা হয়ে শাহরুখ বলে, রাতে ওসব কি ছিল ভাই? রিয়াজ শাহরুখকে চুপ করতে বলে গাড়ি থেকে নামাই। এরপর হেল্পার সহ লাশের বক্স বের করে উঠানে রাখে। যদিও লাশের পরিবারও ভালোভাবেই জানে যে লাশের মাথা নেই, তাই ওনারা বক্স খুলতে না দিয়ে আত্মীয়দের সাইডে রাখে এবং সবটা জানাই। রিয়াজ অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে বের হতেই যাবে, তখনই লাশের মামা রিয়াজকে ডাক দেয়। রিয়াজ ওনার ডাক শুনে এগিয়ে গেলে উনি বলে, আমার বোন আপনার ব্যাপারে সব বলেছে আমাদের। আপনার সাহসিকতা আর প্রচেষ্টার জন্য হয়তো লাশটা বাড়ি এসেছে, নয়তো আমার বোনদেরও কোনো ক্ষতি হতে পারত। আল্লাহ আপনাকে উসিলা হিসেবে পাঠিয়েছিল হয়তো। মরা বাড়ি কি আর আপ্যায়ন করবো আপনাকে। তবু আমি অনুরোধ করব আপনারা কিছু খেয়ে যান, সারা রাত তো উপোস ছিলেন। ওনার কথা শুনে রিয়াজ মুচকি হেসে বলে, না না ভাই, আমার সময় নেই, ঢাকায় ফিরতে হবে। অন্য কোনো দিন যদি নেত্রকোনায় আসি নিশ্চয়ই আপনার বাসায় বেরিয়ে যাব। রিয়াজের কথা ওনারা কোনোভাবেই মানতে নারাজ। অনেক জোর জবরদস্তি করার পর রিয়াজ অবশেষে রাজি হয়। এত বড় উপকার করলেন, তাই একটু সহানুভূতি দেখানো। রিয়াজ আর হেল্পার নাস্তা পানি খেয়ে স্থির হয়। এরপর লাশের জানাজা শেষ করে দাফনও করে। এসবে হয়ে যায় প্রায় বিকেল। লাশের অনেক আত্মীয় আসা বাকি ছিল, তাই দেরিতে দাফন করা হয়েছে। রিয়াজ বিকালে সবাইকে বিদায় দিয়ে হেল্পারকে নিয়ে রওনা করে দেয়। নবীন বাড়ি থেকে বেরিয়ে রিয়াজ তেরিবাজার আসে। এরপর রওনা করে ময়মনসিংহ। রিয়াজের চোখে কিছুটা ঘুম, তাই ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল। যেহেতু সারা রাত ঘুমায়নি, তাই অ্যাক্সিডেন্টের ভয়ে অ্যাম্বুলেন্স ধীর গতিতে নিয়ে আসছে। ময়মনসিংহ পার করতে রিয়াজের নাম্বারে কল আসে একটা। রিয়াজ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কালাম ভাই বলে, কোথায় তুমি? ময়মনসিংহ, ভালুকা রোডের দিকে যাচ্ছি। কাজটা তুমি করেছো তাই না? কিসের কাজ কালাম ভাই? এমপির ছেলেগুলোকে কেউ হত্যা করেছে। তো আমাকে কেন বলছেন? রিয়াজ, আমি জানি ওদের উপর তোমার রাগ ছিল। ফেনীতে যে মেয়ের লাশ নিয়েছো, সে মেয়েদের খুনিদের তথ্য তুমি বাবার সাথে সাথে রেখেছিলে। আমি তোমার চোখে রাগ দেখেছি। কেন করলে? কালাম ভাই, আমি কেন খুন করতে যাব বলেন? ওদের মেরে আমার কি লাভ? তাছাড়া খুন ব্যাপারটা আমার মাঝে আসবে আপনি ভাবলেন কিভাবে? তোমার বিছানার নিচে আমি ওদের 5 জনের ছবি পেয়েছি। ওটা তো আপনি রেখেছিলেন, আমাকে দিয়ে বললেন রাখতে। এটি নাকি মেয়ের খুনিদের দোষারোপকারীর ছবি, তাই আমি যত্ন করে রেখেছি। কালাম ভাই বলে, আমি দিয়েছিলাম? কবে? এই যে 3 মাস আগে। ও, মনে নেই হয়তো। বস নিশ্চয়ই দিয়েছিল আমাকে। যাই হোক, এগুলো সরাতে হবে, নয়তো পুলিশ শুধু শুধু আমাদের ধরবে। সেটাই, আমি বাসায় এসে সরাচ্ছি, আপনি ডিউটি করুন। কলটা কেটে রিয়াজ আবার অ্যাম্বুলেন্স চালানোই মন দেয়। হেল্পার রিয়াজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাই, কালাম ভাই কখন দিল ফাইলগুলা? ওগুলা তো আপনি আমাকে দিয়ে জোগাড় করিয়েছিলেন। রিয়াজ হেল্পারের কথা শুনে বলে, কালাম ভাই পুরাতন কিছুর কথা মনে রাখতে পারে না, মাঝে মাঝে এই সমস্যা ওনার হয়, তাই মিথ্যা বলেছি, যাতে উনি নিজের ভুল ভেবে শান্ত হয়ে যায়। হেল্পার এবার আরো অবাক হয়ে বলে, তার মানে খুন আপনি করেছেন? কাউকে বলিও না। হেল্পার এবার উত্তেজিত হয়ে বলে, কিন্তু কেন ভাই? আপনি কেন এই কাজ করলেন? আর কিভাবে সম্ভব হলো? রিয়াজ হেল্পারের কথা শুনে বলে, রোজ স্বপ্নে দেখতাম আমি ওই মেয়েটাকে ওরা কিভাবে ধর্ষণ করত, কিভাবে খুন করেছে, সব দেখতাম, প্রতিদিন দেখতাম। হয়তো মেয়েটা তার প্রতিশোধ নিতে না পারাই আমাকে স্বপ্ন দেখাতো। তাছাড়াও লাশ সেদিন ফেনীতে নিচ্ছিলাম, সেদিন সে চিৎকার দিচ্ছিল, হয়তো আমার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু আমি বুঝিনি। এরপর থেকে রেগুলার ওই স্বপ্ন দেখে আমার রাগ দ্বিগুণ বাড়ে, যেন ওই মেয়েকে না, আঘাতগুলো আমাকে করেছে।
এই জন্য মেরে দিয়েছি, ওদের গোডাউনে ঢুকে ওদের মেরেছি। রিয়াজের কথা শুনে হেল্পার চোখ বড় করে বলে, ভাই গোডাউনে সিসিটিভি ক্যামেরা আছে ওদের। রিয়াজ একটা মুচকি হাসি দিয়ে বলে, সেই ব্যবস্থা আমি এটি করেছে। শুন তাহলে। আমি কথাটি শেষ না করতেই রিয়াজের চোখ যায় রাস্তায়। সে বৃদ্ধ লোকটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, যিনি রাতে রিয়াজকে সাহায্য করেছে। ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি যাবেন কোথাও। বারবার হাতের ইশারায় তিনি গাড়ি সিগন্যাল দিচ্ছে। যদিও অ্যাম্বুলেন্সে কাউকে নেওয়ার নিয়ম নেই, তার উপর এখন সন্ধ্যা টাইম, তবুও বৃদ্ধের প্রতি রিয়াজের কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা হয়। প্রথম নজরে রিয়াজ বৃদ্ধকে দেখে সামনে এগিয়ে গেলেও আবার অ্যাম্বুলেন্স ব্যাগ দিয়ে সে বৃদ্ধ ব্যক্তির কাছে আসে। হুজুর রিয়াজকে দেখে বলে, আরে বাবা তুমি এখন ফিরেছ? হ্যাঁ হুজুর, লেট হয়ে গেল একটু। আহারে, আমারও বাসের দেরি হয়ে গেছে। এখান থেকে তো রাতে বাস যায় না জানোই, আমার একটু গাজীপুর যেতে হতো। তো ভাবছেন কেন? আমার গাড়িতে উঠুন, আমি নামিয়ে দেব। না না বাবা, তুমি যাও, তোমাকে বিরক্ত করে লাভ আছে বলো? আমার সাথে আরো 4 জন আছে, আমরা কিছু একটা নিয়ে চলে যাব। হুজুর আমি বিরক্ত কেন হব বলেন? আপনি আমার উপকার করেছেন, বিনিময়ে আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে। চলুন নামিয়ে দেই, আমাকে নিষেধ করে লজ্জা দিবেন না। হুজুর রিয়াজের কথা শুনে রাজি হয়। পেছন ঘুরে ডাক দিতেই সেই হুজুরে 4 জন লোক আসে। রিয়াজ আর হেল্পার দেখে ওদের সবার গায়ে সাদা পাঞ্জাবি, চেহারা অনেক মায়াবী, আবার দাড়িগুলাও সাদা এবং লম্বা। তাদের চেহারা দেখলে যেন মন শান্তি। হেল্পার গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সের ঢাকনা খুলে দেয়। এদিকে একে একে সব হুজুর গাড়িতে ওঠে। এরপর হেল্পারকে নিয়ে রওনা করে গাজীপুরের উদ্দেশ্যে। কিছু দূর আসার পর রিয়াজ একটা সিগারেট ধরায়। তখনই পেছন থেকে একজন মুরব্বী বলে, এসব কেন খাও ছাইপাস, ফেলে দাও, উল্টো নিজের শরীরের ক্ষতি। মুরব্বীর কথা না ফেলে দিয়ে সিগারেট পুরোটা বাহিরে ফেলে দেয়। এরপর লুকিং গ্লাসে তাকিয়ে দেখে বৃদ্ধরা রিয়াজের দিকে তাকিয়ে আছে। আয়নায় রিয়াজের চোখে চোখ পড়তেই রিয়াজ একটা মুচকি হাসি দেয়, যদিও জোর করে হেসেছে। এরপর আয়না থেকে চোখ নামিয়ে মনে মনে রিয়াজ বলে, আমি যেন জানি না যে ক্ষতি হবে কিনা, এত অভিনয় করার কি দরকার। শিট, সিগারেট ফোনায় সহজে খেতে পারবো না। মনে মনে এসব বলে রিয়াজ অ্যাম্বুলেন্স ড্রাইভ করে যাচ্ছে। তখনই রাতে সেই হুজুর বলে, আগেই বলেছিলাম তুমি বিরক্ত হবা, বেশি সমস্যা হলে আমাদের নামিয়ে দিতে পারো। আচমকা ওনার কথা শুনে রিয়াজ ঘাবড়ে যায়। রিয়াজের মনের কথা উনি কিভাবে বুঝলেন? কিছুটা অবাক হলেও আবার মিথ্যা হাসি দিয়ে রিয়াজ বলে, না না হুজুর, বিরক্ত কেন হব, আপনি তো ভালো কথাই বলেছেন। কথাটা রিয়াজ গ্লাসে তাকিয়ে হুজুরের উদ্দেশ্যে বলে, কিন্তু আয়নায় হুজুরের চাহনি দেখে রিয়াজ কিছুটা ভয় পায়। উনি কেমন যেন এক দৃষ্টিতে রিয়াজের দিকে তাকিয়ে আছে। ওনার চাহনিতে যেন হাজারো ভাষা প্রকাশ পায়। রিয়াজ আবার চোখ সরিয়ে গাড়ি চালানোতে মন দেয়। কিন্তু কিছুক্ষণ পর যা হয় তা ছিল লোমহর্ষ। পেছনের হুজুর সব নিজেদের সাথে নিজেরা কি নিয়ে যেন কথা বলছে। ওদের ভাষা অস্পষ্ট এবং গুনগুন, কিন্তু ওদের স্বর রিয়াজ আর হেল্পারের কান অব্দি ঠিকই আসে। কিন্তু কোন ভাষায় তারা কথা বলছে তা রিয়াজ আর হেল্পার কেউ বুঝে না। এই ভাষা আগে কখনো কোথাও শোনেনি, কেমন যেন একটা অদ্ভুত ভাষা। হুজুররা আবার কথার ছলে হাসাহাসিও করছে। রিয়াজের গায়ের লোম দাঁড়িয়ে যায়, সাথে হেল্পারও বুঝে যায় সব। রিয়াজ তাকায় হেল্পারের দিকে, আর হেল্পার তাকায় রিয়াজের দিকে। দুজনের চোখেই প্রচন্ড ভয়ের ছাপ। বলা হয় যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। ব্যাপারটা সেই রূপ নিতে বেশি দেরি করেনি। রিয়াজ যখন হেল্পারের দিকে চোখাচোখি করেছে, ঠিক সেই মুহূর্তে রাস্তা থেকে রিয়াজের নজর সরে যায়। তৎক্ষণাৎ হেল্পার চিৎকার দিয়ে বলে, ভাই সামনে দেখেন। রিয়াজ হুট করে সামনে তাকাতে তাকাতে একটা খালের মধ্যে অ্যাম্বুলেন্স পড়ে যায়। জানাবেন আপনার অনুভূতি এখন কেমন, গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। একটি লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুমন ফায়ারের সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফিজ গাইস।